শুরু করছি বাংলা বলছে। 22শে এপ্রিল পহেলগাঁওয়ের নৃশংস জঙ্গি হত্যালীলা। এরপরই দেশের সমস্ত রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দলগুলো সহ কেন্দ্রীয় সরকারের পাশে এককাট্টা হয়ে দাঁড়িয়ে এই বার্তা দিয়েছিল, এই আশ্বাস দিয়েছিল যে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপই নিক না কেন সমস্ত বিরোধী রাজনৈতিক দল তাদের পাশে আছে। এরপর আমরা দেখলাম অপারেশন সিন্দুর, এবং অপারেশন সিন্দুর মধ্যরাতে হওয়ার পর আমরা দেখেছি রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অরবিন্দ কেজরিওয়াল থেকে অখিলেশ যাদব থেকে শুরু করে তাবর বিরোধী নেতা তারা অভিনন্দন জানিয়েছেন সেনাবাহিনীকে, কুর্নিশ জানিয়েছেন, তারা পাশে থেকেছেন কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের। এরপর সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল বিদেশের মাটিতে যারা গিয়ে পাকিস্তানের এই সন্ত্রাসবাদে মদত প্রসঙ্গে অবগত করবে, এবং ভারতের যে অবস্থান, অর্থাৎ ভারত যে শুরু থেকেই তাদের যে রেসপন্স সেটা ছিল নন এসক্যালেটরি, ভারত যুদ্ধ চায়নি, ভারত সংযত প্রত্যাঘাত করেছে, এই বার্তা পৌঁছে দেবে। এই নিয়ে আমরা চর্চা দেখেছি ইতিমধ্যে। সেই প্রতিনিধি দল বিভিন্ন দেশের মাটিতে সেখানে গিয়ে তারা কূটনৈতিকভাবে তাদের অবগত করছেন যে ভারতের অবস্থানটা ঠিক কী। এই রকম সময়ে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, যেখানে তিনি বললেন যে তার শিরায় রক্ত নয় সিঁদুর বইছে। আর এরপরই বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি এক্স হ্যান্ডেলে কঠোর সমালোচনা করলেন। তিনি কটাক্ষ করলেন নরেন্দ্র মোদীর এই বক্তব্যকে, প্রশ্ন তুললেন যে কেন ক্যামেরার সামনেই আপনার রক্ত গরম হয়। বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে একটা বড় দাবি রয়েছে যে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক, সমস্ত রাজনৈতিক দলকে অবহিত করা হোক যে ঠিক কী ঘটেছে। এবং আজকে আমরা দেখলাম তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই একই কথা বললেন। তিনি আরও একবার সর্বদলীয় পার্লামেন্টারি ডেলিগেশন সম্পর্কে তার পূর্ণ সমর্থন ব্যক্ত করে এই দাবিটা তুলে দিলেন যে এই প্রতিনিধি দল দেশে ফেরার পর অবিলম্বে যেন সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়, কারণ এই দেশের মানুষের সর্বাগ্রে অধিকার কি হয়েছে তা জানার। এই সব নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। অপারেশন সিঁদুর, পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর জবাব ভারতের। এই প্রত্যাঘাতে সেনাবাহিনীর সাফল্য নিয়ে দেশে জুড়ে উচ্ছ্বাস। 22 तारीख के हमले के जवाब में हमने 22 मिनट में आतंकियों के 9 सबसे बड़े ठिकाने तबाह कर दिए। এপ্রিলের হত্যালীলার বদলা 22 মিনিটেই প্রত্যাঘাতের কৃতিত্বে গলা উঁচিয়ে জয়ধ্বনি বিজেপির। 5 বছর আগে বালাকোট এয়ার স্ট্রাইকের পর প্রধানমন্ত্রী প্রকাশ্যে প্রথম জনসভা করেছিলেন রাজস্থানে। অপারেশন সিঁদুরে পাকিস্তানকে তছনছ করে দেওয়ার পরেও সেই রাজস্থানের বিকানির থেকেই জনসভা শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার পাকিস্তানকে কড়া বার্তা দিতে গিয়ে তিনি বলেছেন, রক্ত নয় শিরায় বইছে গরম সিঁদুর। मोदी का दिमाग ठंडा है, ठंडा रहता है, लेकिन मोदी का लहू गर्म होता है। मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। পহেলগাম কাণ্ডের পর থেকেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে মোদী সরকারের পাশে বিরোধীরা। কেন্দ্রের সব সিদ্ধান্তেই তারা সম্মতি জানিয়েছেন, কিন্তু সেনাবাহিনীর কৃতিত্বকে ছাপিয়ে মোদী ব্র্যান্ডের প্রচার ফের শুরু হচ্ছে না তো? বিকানেরে মোদীর ভাষণের পরেই বিরোধীদের একাংশের প্রশ্ন, জাতীয়তাবাদের ওপর দাঁড়িয়ে নির্বাচনী মাইলেজ নেওয়ার কৌশল করছে না তো গেরুয়া শিবির? বিরোধী দলনেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেন, নরেন্দ্র মোদী দেশের সম্মান ও স্বার্থ বিসর্জন দিয়েছেন আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করে। এক্সে রাহুল লেখেন, মোদীজি ফাঁকা বক্তৃতা বন্ধ করুন,
শুধু বলুন, কেন আপনি সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের কথায় বিশ্বাস করলেন? কেন ট্রাম্পের কথায় মাথা নত করে ভারতের স্বার্থ বিসর্জন দিলেন? কেন আপনার রক্ত কেবল ক্যামেরার সামনে গরম হয়? আপনি ভারতের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন। বিহারের রেল টিকিটে মোদির ছবির পাশে অপারেশন সিঁদুরের প্রচার। কংগ্রেসের অভিযোগ, বিজেপি সেনাবাহিনীর সাফল্যকে বিহার নির্বাচনের আগে রাজনৈতিক লাভের জন্য ব্যবহার করছে। এর আগেই পেহেলগাম হামলার পরপরই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সরাসরি প্রশ্ন করেছেন, ঘটনার 3 দিন আগেই প্রধানমন্ত্রীর কাশ্মীর সফর থাকলেও তা বাতিল করা হয়। প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ইন্টেলিজেন্স কাজ করে থাকলে সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নে ইন্টেলিজেন্স ফেইলিওর কেন? এছাড়াও অপারেশন সিঁদুরের যুদ্ধবিরতির পর 11 দিনে 8 বার ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ক্রেডিট দাবি করেছেন। ডোনাল্ড ট্রাম্পের দাবি এখনও সরাসরি নস্যাৎ করেননি প্রধানমন্ত্রী মোদি। বিরোধীরা বারবার সংসদের বিশেষ অধিবেশনের দাবি জানালেও সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয়নি। অপারেশন সিঁদুরের আগে ও পরের কোনো সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী মোদি। এদিকে যুদ্ধের রেশ মিটতেই ভূস্বর্গে আবার ফিরেছে রাজনীতির উত্তেজনা। পেহেলগাম হামলার পর আবেগঘন হয়ে বিধানসভায় ওমর আবদুল্লার বক্তব্য ছিল নজরকাড়া। তিনি বলেছিলেন, এবার কোন মুখে পূর্ণ রাজ্যের মর্যাদা চাইব। কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই সেই অবস্থান বদলেছে। ন্যাশনাল কনফারেন্সের তরফে 7টি প্রস্তাব পাশ করে দাবি করা হয়েছে, এখনই সময় কাশ্মীরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার এবং পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার। আবার সিন্ধু জলবন্টন চুক্তি ও তুলবুল নেভিগেশন প্রকল্প নিয়ে তীব্র বাগযুদ্ধে জড়িয়েছেন ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি। একদিকে উন্নয়নের কথা, অন্যদিকে শান্তি ও সংবেদনশীলতার কথা তুলে ধরে জম্মু কাশ্মীরের রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট হয়ে উঠছে। পেহেলগামের রক্তস্নাত রাতের স্মৃতি এখনো দগদগে, কিন্তু 1 মাস কাটতেই কোথাও গিয়ে কি প্রকট হচ্ছে রাজনীতি? বাড়ছে ভোট যুদ্ধের উত্তাপ। কলকাতা টিভি। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন পরিচয় করে দিই। বিজেপির পক্ষ থেকে কেয়া ঘোষ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোহিনুর মজুমদার, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী এবং রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সম্বিত পাল। আমি কেয়ার কাছেই শুরুতে আসি। কেয়া, পহেলগাঁও পরবর্তী যে ঘটনা প্রবাহ এবং অপারেশন সিন্দুর, সেই সময় দাঁড়িয়ে আমরা এই ক্ষেত্রে অন্তত দেখেছি যে সরকার এবং বিরোধী পক্ষ অত্যন্ত দায়িত্বশীল, অত্যন্ত পরিণত, অত্যন্ত যথার্থ ভূমিকা পালন করেছে। সেটা ওমর আবদুল্লার সেই মুহূর্তের দাঁড়িয়ে যে আবেগঘন ভাষণ, যে এটা স্টেটহুড দাবি করার এটা সময় নয়, যদি এই সময় স্টেটহুড দাবি করি তাহলে ওই যে 26 জন যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি অত্যন্ত অসম্মান করা হবে। সেখান থেকে শুরু করে আমরা যেভাবে দেখেছি অপারেশন সিন্দুরের পর সমস্ত বিরোধী দল তারা যেভাবে এককাট্টা হয়ে সরকারের পাশে থেকেছেন, কিন্তু সংশয়ের যে জায়গাটা ছিল যে কোথাও অপারেশন সিন্দুর সেটা ইলেকটোরাল পলিটিক্সে তার থেকে ফায়দা তোলার চেষ্টা হবে না। তো কিছু কিছু ঘটনা হয়তো সেগুলো অ্যাপারেন্টলি ক্ষুদ্র লাগছে, কিন্তু তার মধ্যে সেই ইঙ্গিতটা, সেই প্যাটার্নটা অনেকে দেখছেন। এবং যেটাকে আরও বেশি জ্বালানি সংযোগ করেছে যে বিতর্কে, গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্য যে শিরায় রক্ত নয় সিঁদুর বইছে, সামনে বিহারের ভোট, তারপর বাংলার ভোট, এরকম একটা সময় দাঁড়িয়ে অপারেশন সিন্দুর আমাদের জওয়ানদের যে বীর গাথা, সেটা কোথাও রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার হবে না তো? মৌপিয়া, সবার আগে বলি যে ঠিক 1 মাস আগেই এই দুর্বিষহ একটা ঘটনা, বর্বর নারকীয় ঘটনাটি ঘটেছিল, অপারেশন যেটা হয়েছিল পেহেলগামে। 26 জন মানুষকে ধর্ম দেখে দেখে মারা হয়েছিল। দেখুন, সেই সময় অনেককে শুনেছিলাম যে ধর্ম দেখে দেখে নয়, মানুষকে মারা হয়েছে, কিন্তু পরবর্তীকালে একটা পাল্টা ন্যারেটিভ তৈরি করারও চেষ্টা হয়েছিল। আমরা দেখেছিলাম যে যারা যারা ভিকটিম তারা তাদের স্ত্রী, তাদের পরিবার কিভাবে বলেছেন, টেলিভিশনে বলেছেন, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়। আমার একটা প্রশ্ন রয়েছে মৌপিয়া, উল্টো দিক থেকে, যে রাহুল গান্ধী, যেটা নিয়ে আপনাদের প্রতিবেদনে দেখলাম, রাহুল গান্ধীর রক্তে সিঁদুর বইবে না? এখানে সিঁদুর নামটা কিসের জন্য? এটা প্রতীকী, অর্থাৎ যে মেয়েদের, তাদের সম্মান, তাদের চোখের জল, তাদের যে ওই দুর্দশা, তাদের যন্ত্রণা, তাদের সবকিছু, একদম সবকিছু, একটা ভবিষ্যৎ, তাদের অনিশ্চিত ভবিষ্যৎ, সব মিলিয়ে যে এই সিঁদুর অপারেশনটা, অর্থাৎ মেয়েদের, তাদের যে হৃত মানে কষ্টটা তো ফেরানো যাবে না, যারা চলে গেছেন তাদের তো ফিরিয়ে আনা যাবে না, কিন্তু তাদের চোখের জল মোছানোর জন্য এই নামটা।
তো আমার মনে হয় শুধুমাত্র প্রধানমন্ত্রী কেন, রাহুল গান্ধীরও ধমনীতে বওয়া উচিত সিঁদুর। আমার রক্তে বইছে সিঁদুর। এখানে প্যানেলে যারা রয়েছে তারা চাননি যে যেই সন্ত্রাসবাদীরা যারা এই অত্যাচার আক্রমণ চালিয়েছিলেন সেই সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়া হোক, এবং সেটাই তো হয়েছে। তো প্রধানমন্ত্রী, তিনি তো দেশের প্রধানমন্ত্রী, সেই কথাই তো বলেছেন। এবং তিনি মহিলাদের জন্য এই সরকার যে প্রকল্প এবং যে কটি প্রকল্প এনেছে এবং যেভাবে মহিলাদের পাশে দাঁড়িয়েছে এই সরকার, তো সেইভাবেই তো প্রধানমন্ত্রী বলেছেন। এটাতে যদি কেউ নির্বাচনী ফায়দা বলে, এটা নির্বাচন ভুল হবে। কারণ প্রধানমন্ত্রী বলবেন না যে আমরা সন্ত্রাসবাদের কোমর ভেঙে গুঁড়িয়ে দিয়েছি, এটা তো বলতে হবে। কারণ 26/11 পরপর কতগুলো ঘটনা ঘটেছে আমরা দেখেছি যে 75-এর পরে, মাফ করবেন, 71-এর পরে, 65-র পরে পর পাকিস্তান হামলা করে গেছে, ক্রমাগত করেছে, কিন্তু সেগুলো সন্ত্রাসবাদের কোমর তো গুঁড়িয়ে দেওয়া যাচ্ছে। এই অপারেশন সিন্দুরের পরপরই দেখা গেল যে বিহারে সেখানে বিরাট কাট আউট অপারেশন সিন্দুর দিয়ে, নরেন্দ্র মোদীর ছবি দিয়ে। এই যে টিকিটে অপারেশন সিন্দুর, নরেন্দ্র মোদীর ছবি, এই নিয়ে চূড়ান্ত বিতর্ক হচ্ছে। এগুলো তো কোথাও এই যে সংশয়ের জায়গাটা, এই যে প্রশ্নের জায়গাটা, এই যে অভিযোগের জায়গাটা, এটাকে জোরালো করছে। আচ্ছা, বিতর্ক করতে চাইলেই বিতর্ক হবে মৌপিয়া। ওই রেলওয়ের যেটার কথা বললেন, ইতিমধ্যেই ভারতীয় রেল, আপনি নিশ্চয়ই জানবেন, বলে দিয়েছেন যে এটা সেনাবাহিনীকে তাদের স্যালুট জানানো হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীকে কে জানাচ্ছেন? প্রধানমন্ত্রী জানাচ্ছেন। আচ্ছা, যাদের প্রধানমন্ত্রীর মুখে আপত্তি, করে দিন, আমাদের অসুবিধে নেই না। তারা যারা প্রধানমন্ত্রী হতে পারেনি তারা কি নিজেদের মুখটা চাইছেন? দেশের প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছেন ভারতীয় সেনাকে, সেটাই তো স্বাভাবিক। আমরা এই রাজ্যে দেখেছি কোভিড কালে, চিন্তা করুন, কোভিড কালে আমরা এই রাজ্যে দেখেছি কেন্দ্র থেকে কিট আসছে। আরে কিট বাদ দিন, বাড়ি হচ্ছে, সব জায়গায় স্টিকার লাগিয়ে কেন্দ্রের যোজনা সেটাকে পশ্চিমবঙ্গের আবাস যোজনা করে দেওয়া হয়, রাস্তা করে দেওয়া হয়, বাংলা আবাস, বাংলা রাস্তা, এগুলো করে দেওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাচ্ছেন। বিতর্ক যদি করতে চান করতে পারেন, কিন্তু মোদ্দা ঘটনাটা পাল্টাবে না। চন্দন, আমরা দেখলাম যে কালকে তীব্র ভাষায়, আমি খুব ভুল না করি, অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে এরকম তীব্র ভাষায় বিরোধী দলনেতাকে আমরা প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে দেখিনি, যেখানে তিনি বলছেন যে ক্যামেরা দেখলেই আপনার রক্ত গরম হয় কেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলছেন যে তার অভিযোগ যে আপনি দেশের সম্মান কম্প্রোমাইজ করেছেন, আপনি ট্রাম্পের কাছে মাথা ঝুঁকিয়েছেন, আমাদের দেশের সম্মানকে বলি দিয়েছেন। কোন ভরসায় আপনি পাকিস্তানের কথায় ভরসা রাখতে গেছেন? খুব স্বাভাবিক মৌপিয়া। আমার মনে হয় এগুলোকে আমরা বিশেষ বিতর্কে না এনে একেবারে শুরুতেই তো আমরা বলেছি, এবং ফার্ম স্ট্যান্ড যাকে বলে, 22 তারিখে ওই ব্যাপক দুর্ঘটনা ঘটার পরেই যে অবস্থায় দাঁড়িয়েছে একেবারে 6 তারিখ পর্যন্ত, আমরা তো কাউন্ট করছিলাম দিন। মৌপিয়া মনে থাকতে পারে অনেক অনুষ্ঠান আমরা তার মধ্যেও করেছি, 1 দিন 2 দিন 3 দিন অপারেশন কবে শুরু হবে, আমরা ফার্ম তার পিছনে দাঁড়িয়ে। এবং আমরা সর্বদলীয় বৈঠক ডেকেছি, আমরা সিডব্লিউসির মিটিং সবার আগে ডেকেছি, তারপরে প্রপোজ করেছি সর্বদলীয় বৈঠক ডাকা হোক। কে মিসিং ছিলেন? প্রধানমন্ত্রী। তারপরে দ্বিতীয়বার সংসদীয় সর্বদলীয় বৈঠক হয়, সেখানে কেউ উপস্থিত ছিলেন না? প্রধানমন্ত্রী। দেখো, একটা কথা তোমাকে একটু বুঝতে হবে, একেবারে যখন এই ঘটনাটি ঘটে 22 তারিখ এপ্রিল মাসে, প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আরব এমিরেটসে, রাহুল গান্ধী ছিলেন আমেরিকাতে। রাহুল গান্ধী ফিরে আসেন দিল্লিতে সর্বদল বৈঠক, এবং তারপরে প্রধানমন্ত্রীও ফিরে আসেন। রাহুল গান্ধী দিল্লি ফিরে চলে যান শ্রীনগরে বিরোধী দলনেতার একজন মর্যাদাপূর্ণ মানুষের যে কর্তব্য, আর প্রধানমন্ত্রী পারসিভড ইলেকশন বাউন্ড মধুবনীতে যান এবং সেখানে দাঁড়িয়ে, বিহারে দাঁড়িয়ে উনি এই মন্তব্য করেন। ফর এ সেকেন্ড, এরপরে আমরা যে প্রসঙ্গগুলো তুলেছি, যে ঘটনা ঘটেছে, আমরা তো এখনও বলছি সর্বোচ্চভাবে, কেউ বিরোধিতা করছে না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যেখানে সর্বদলীয় বৈঠক, প্রধানমন্ত্রী থাকেন না, আমরা স্পেশাল সেশন ডাকবার কথা সংসদে বলছি, আজকে মমতা দেবীও বলেছেন, সেখানে সেটা ডাকা যায় না, যেটা একটা রিচুয়াল, গণতান্ত্রিক রিচুয়াল। তুমি একদম 62 পর থেকে তুমি দেখে আসবে এইভাবেই হয়েছে, বিশেষত যখন ক্রাইসিস তৈরি হয়েছে, কিন্তু সেটা ডাকা যায়নি। এবং প্রধানমন্ত্রী দুটো সর্বদলীয় বৈঠকে নেই। হি ইজ নট অ্যাকাউন্টেবল টু ইলেকটেড মেম্বার্স। আমি একদম এখানে শেষ করি, ইলেকটেড মেম্বার্স। উনি বিকানিরে গিয়ে যদি একটা ব্যাপক অঙ্গভঙ্গি করেন, কেন সমালোচনা করবেন না রাহুল গান্ধী? রাহুল গান্ধী বলেছেন, আমাদের বলুন, আমাদের ডিসিশন মেকার কে, আপনি না ডোনাল্ড ট্রাম্প? এটা কি অন্যায় কিছু বলেছেন? মানুষের আসলে মৌপিয়া, যারা নিজের দেশের সরকারকে বিশ্বাস করে না,
যেখানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, যেদিন আপনারা জানেন যিনি রাত্র 8টার সময় যখন দেশকে বিরোধী দলের মর্যাদা দেওয়া হয়নি, আমি বিরোধী দলকে এটাও বলবো না, বুঝতে হবে বিরোধী দলের মর্যাদা দিতে দেওয়ার কথা। প্রধানমন্ত্রী কেন মিসিং, কেন সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী দায়বদ্ধতা থাকবে না, বুঝতে হবে না। সেই সময় যখন আপনি বলছেন না ওই সর্বদলীয় বৈঠক, শুনে নিন, সর্বদলীয় বৈঠক যখন বলছেন তখন প্রধানমন্ত্রী বৈঠক করছেন, দেশকে কিভাবে বাঁচানো যায়, পাকিস্তানকে কিভাবে পরিশুদ্ধ করা যায় সেটা করছিলেন। আপনাদের আসলে ফ্রাস্ট্রেশনটা কোথায়? বারে বারে তিনবার আপনাদের ফ্রাস্ট্রেশনটা হচ্ছে, বারে বারে তিনবার আপনারা হেরেছেন এবং হারার পরে রাহুল গান্ধী এখন কিছু না পেয়ে এইগুলো করছেন। আমি শেষ করব। আমার দেশের যখন বিদেশ মন্ত্রী বলছেন, প্রধানমন্ত্রী যখন বলছেন যে কোন তৃতীয় শক্তি আমরা এখানে এন্টারটেইন করিনি, আমি আমার দেশকে বিশ্বাস করব না। আমি আসবো কে চন্দ্রদাসের কাছে। আমি তোমার পয়েন্ট বুঝেছি। আমাকে বলতেই হবে রাহুল গান্ধীর আসলে বিষয়টা কি জানেন তো? দেখুন আমরা জানি যে পাকিস্তানে এক সেকেন্ড বলতে দিন, আরে শুনুন না, পাকিস্তানে চায়নার যে যুদ্ধ বিমান পর্যদস্ত হয়েছে 2008-এ রাহুল গান্ধী সিসিপির সঙ্গে চায়নার সঙ্গে কি চুক্তি করেছিলেন আজকে আমরা জানি না। হতে পারে ডিফেন্স চুক্তি। আমি আসবো পাকিস্তানকে সমর্থন করার জন্য রাহুল গান্ধী এক সেকেন্ড আসবো। আর ভারত কে আসবো চন্দন দা আসবো, আমি কোহিনুরের কাছে আসবো। কোহিনুর না, আমি প্রথমেই বলি যে এরকম চেঁচালে তো ভয় পেয়ে যাবো, আমি তো নিউ মানুষ। প্রথমে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো, এক হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সৈন্যবাহিনীকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানানোর তার মূল কারণ হচ্ছে কোনো সাধারণ সিভিলিয়ান পাকিস্তানে তাকে আক্রমণ করা হয়নি, পাকিস্তানের সৈন্যকে আক্রমণ করা হয়নি, আক্রমণ টার্গেট করে জঙ্গি ঘাঁটিকে হয়েছে। এবং আমরা এই অপারেশন সিঁদুরকে সম্মান জানাই, অভিনন্দন জানাই। এবং আজকে দেখছেন আমাদের সর্বভারতীয় দল, এই সর্বভারতীয় যে সর্বসংসদীয় দল গেছেন সেখানে প্রতিনিধিত্ব করছেন আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি। কিন্তু কয়েকটা প্রশ্ন তো থেকে যায়। ধরুন প্রধানমন্ত্রী তিনি তড়িঘড়ি ফিরে এলেন, ফিরে এলে আমরা ধারণা ছিল তিনি দিল্লি থাকবেন, অল পার্টি মিটিং অ্যাটেন্ড করবেন বা কাশ্মীরেও চলে যেতে পারেন। তিনি গেলেন কোথায়? মনে করুন বিহারে। ঝামেলা কাশ্মীরে, মিটিং হচ্ছে দিল্লিতে, তিনি বিহারে ওখানে বক্তৃতা করছেন। নিশ্চিত আমরা আগেও দেখেছিলাম, আপনি কথা বলার মাঝখানে প্লিজ বলবেন, সুযোগ আছে, আমি বলে দিচ্ছি পঞ্চায়েতি রাজের প্রোগ্রাম যেটা আগে থেকে সেট করেছিল, সরকারি প্রোগ্রাম, সরকারি অনুষ্ঠান, সেখানে আগে থেকে সেট করে গেছিলেন। ঠিক তো, সরকারি অনুষ্ঠান তিনি করবেন। আমি শেষ করি, আমি বলছি আমি বলছি পাকিস্তানের জঙ্গিরা এসে পেহেলগাঁওতে আক্রমণ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চায়েতি রাজের সম্মেলনে গেছেন, স্বীকার করছি বিচক্ষণতার সাথে প্রধানমন্ত্রী তার কাজ করেছেন, আমায় ক্ষমা করবেন। ঠিক যেরকম মুর্শিদাবাদ আমি এরপর এক মাসের মধ্যে সময় পাননি, মালবাজারে যখন হরপা ব্যাগে 7 জন ভেসে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেননি, কার্নিভাল চলেছে, এখানে কার্নিভাল হয়েছে। মণিপুরে এক সেকেন্ড বলতে দাও, আরে বলতে দাও, রাহুল গান্ধী আসেন, কে দুজন কি বলছি একটু থামুন এক সেকেন্ড। ফাইনালের ফার্স্টে রাহুল গান্ধী কোথায়? কে ছুটিতে গেছেন থাইল্যান্ড, কে এক সেকেন্ড। কেয়াদিকে একটা জিনিস রিকোয়েস্ট করি, যদি কেয়াদি আপনি যদি মনে করেন যে বড় গলা করে কার মা সেটা প্রমাণ করবেন না, আপনি আপনার সময় বলবেন, বলতে দিচ্ছে না, তুমি চেঁচাতে পারবো না। সেক্ষেত্রে দাঁড়িয়ে ঠিক বললেন যে অল পার্টি মিটিংয়ে তিনি নেই, তিনি কোথায় আছেন? তিনি শো অফে আছেন। আমরা সত্যি আশা করেছিলাম, যেভাবে আমরা পড়েছি ইতিহাসের ক্ষেত্রে, যে নিক্সনের যখন জয়েন্ট মিডিয়া কনফারেন্স ইন্দিরা গান্ধী ক্যান্সেল করে দেন, তার উত্তরে বলেছিলেন যে আমাদের ব্যাকবোন আছে। আপনি ভাবতে পারছেন যে এটা থার্ড পার্টি, সে সিজ ফায়ার ফেসবুকে লিখে দিচ্ছে, টুইটারে লিখে দিচ্ছে, তার সিজ ফায়ার আমরা ফলো করছি। সারা রাজ্য, সারা দেশ জুড়ে দেখলাম পাকিস্তান এই দখল হয়ে গেছে, ওই দখল হয়ে গেছে, আরে আপনাদের যে দখল হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। আপনার মুখ্যমন্ত্রী, আপনার দলের সুপ্রিমো প্রশংসা করা হয়, আমার দলে না, ঠিকই তো, আমি ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, ঠিক ঠিক ঠিক, ভীষণ কষ্ট হচ্ছে, আমি কষ্ট হচ্ছে তো। মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় বিনা নিমন্ত্রণে পাকিস্তানে ভারতের মর্যাদা হানি প্রেসিডেন্টের সঙ্গে চায়নার প্রেসিডেন্টের সঙ্গে দোলনায় দুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চায়নার প্রেসিডেন্টের সঙ্গে দোলনায় দুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী দোলনায় দুলেছেন। হ্যাঁ, রাহুল গান্ধী দুলেছেন, আমি জানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনো সময় আছে। আমি সন্দীপের কাছে যাবো এক সেকেন্ড, তার আগে ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পর ফিরছি। সংসদীয় প্রতিনিধি দল বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে, এর পাশাপাশি সংসদের বিশেষ অধিবেশন ডেকে একই সঙ্গে সংসদে এই সম্পর্কে সরকারের অবস্থান, এই ঘটনা প্রবাহ, এই সমস্ত কিছু সম্পর্কে অবহিত করাটাও কি একই সঙ্গে প্রত্যাশিত নয়? ছোট্ট একটা বিরতির পরে প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। অপারেশন সিন্দুর, যার গুরুত্ব বোঝাতে বিশ্ব দরবারে পৌঁছচ্ছে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল, যাকে সমর্থন করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন যে জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে কেন্দ্র যে পদক্ষেপই নেবে তাকে যে তৃণমূল সমর্থন করবে তা তিনি আরও একবার জোর দিয়ে বলেছেন। তবে একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে কি হয়েছে সেই বিষয়ে অন্যদের আগে দেশবাসীর জানার পূর্ণ অধিকার রয়েছে, তাই তিনি আবেদন জানিয়েছেন যে প্রতিনিধি দল দেশে ফেরা মাত্র সংসদের বিশেষ অধিবেশন ডাকার। পহেলগামে জঙ্গি হানা, অপারেশন সিঁদুর এবং পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অনমনীয় মনোভাব তুলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছচ্ছে সংসদের সর্বদলীয় প্রতিনিধি দল। সন্ত্রাসবাদকে কোনোভাবে বরদাস্ত করবে না ভারত, সাফ বার্তা কেন্দ্রের। আর সেই বার্তাই বিশ্বের দুয়ারে পৌঁছে দিচ্ছে কেন্দ্রের পাঠানো সর্বদলীয় প্রতিনিধি দল, যাকে সমর্থন জানিয়ে এবার এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জাতীয় স্বার্থে তৃণমূল যে কেন্দ্রের পাশে রয়েছে তা আরও একবার স্পষ্ট করেন তিনি। একই সঙ্গে প্রতিনিধি দল দেশে ফিরলে সংসদে বিশেষ অধিবেশনেরও আবেদন জানান তিনি। ঠিক কি লিখেছেন তিনি পোস্টে? অপারেশন সিঁদুরের প্রচারে সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে যাচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই প্রচারে যাচ্ছেন সাংসদরা। বারবার বলেছি, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে কেন্দ্র যা করবে তা পুরো সমর্থন করবে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন দেশে যে সংসদীয় প্রতিনিধিরা গিয়েছেন তারা ফিরে আসার পর এ বিষয়ে সংসদে বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানাচ্ছি। কি হয়েছে সে বিষয়ে অন্যদের আগে এদেশের মহান জনগণের জানার পূর্ণ অধিকার রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টকে রিপোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু মুখ্যমন্ত্রী নয়, অপারেশন সিঁদুরের পর থেকেই বিরোধীরা বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছে। রাজ্যসভা ও লোকসভার বিরোধী নেতা হিসেবে মোদীকে এ নিয়ে চিঠিও দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধী। বৃহস্পতিবার জাপানের টোকিওর ভারতীয় দূতাবাসে পৌঁছয় ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বে জাপানের সর্বদলীয় প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রতিনিধি দল টোকিওয়ে ভারতীয় দূতাবাসে যান। সেখানে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধা জানান তারা। জাপানের ভারতীয় অ্যাম্বাসাডার সিবি জর্জের সঙ্গে বৈঠক করেন তারা। জাপানের বিদেশমন্ত্রী তাকেশি ইওয়াই জানান, ঐক্যমত্যের ভিত্তিতে দুই দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বে। 59 জন সাংসদ নিয়ে 7টি প্রতিনিধি দল মোট 33টি দেশে যাবে। 21শে মে থেকে শুরু হয়েছে বিভিন্ন দলের এই যাত্রা, চলবে আগামী 5ই জুন পর্যন্ত। যখন জাপানে রয়েছেন অভিষেকরা, তখন শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বে একটি দল রয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। একদিকে যখন বিদেশের সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের কঠোর মনোভাব বোঝাচ্ছে দেশের প্রতিনিধিরা, তখন বৃহস্পতিবার পাক হানায় ক্ষতিগ্রস্ত পুঞ্চে পৌঁছন তৃণমূল প্রতিনিধিরা। শুক্রবার জেলা হাসপাতাল রাজৌরি ও সরকারি মেডিকেল কলেজ পরিদর্শনে যান তারা। So we have been in Punj. Yesterday we were in Srinagar. We were in Rajouri. We are deeply moved. What we've seen in the last 2 hours has been deeply moving. We can imagine how you are feeling, because this has happened in Punj, where you live. It is not easy in public life to come and share thoughts with people who are grieving. Mamta Di has sent us here
We are here only to tell these families that we are with you. We are now proceeding to Rajouri. We will make 2 stops on the way, and in Rajouri tomorrow, after visiting 2 other places, we will again address our friends. এদিকে অবশেষে ঘরে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ। কলকাতা টিভি। আমি সম্বিতের কাছে আসবো। সম্বিত, যে বিরোধী দলগুলির তরফ থেকে যখন সংসদীয় প্রতিনিধি দলে পার্টিসিপেশন সেটা এনশিওর করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা দেখেছি যে ইউসুফ পাঠানের নাম নিয়ে প্রাথমিক আপত্তির জায়গা থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যখন কিরেন রিজিজু ফোন করেন, তিনি নাম প্রস্তাব করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ কোনোভাবেই যে এই পার্লামেন্টারি ডেলিগেশনকে তারা হালকাভাবে নিচ্ছেন না, তাদের দলের নাম্বার 2, তাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, তাকে তারা পাঠাচ্ছেন, এই মেসেজটা দিয়ে তিনি এটা ক্লিয়ার করতে চেয়েছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও এই যে পাশে থাকা সরকারের এটাকে আরও একবার রিইটারেট করার পাশাপাশি সংসদের বিশেষ অধিবেশন ডাকার আবেদন করেছেন, যেটা ইতিমধ্যেই আমরা দেখেছি যে কংগ্রেসের পক্ষ থেকেও করা হয়েছে, এবং যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দেশের মানুষের সর্বাগ্রে জানার অধিকার আছে যে কি হয়েছে। বিদেশের মাটিতে যেমন কনভিন্স করা হচ্ছে বা অবগত করা হচ্ছে তার পাশাপাশি দেশের মানুষকে আগে জানানো দরকার। উনি যেটা বলেছেন সেটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না, যে দেশের মানুষেরও জানার অধিকার রয়েছে যে সরকার কি ভাবনা চিন্তা করেছিল, কিভাবে অ্যাটাক হলো, তারপরে কিভাবে এই জায়গায় পৌঁছানো হলো, যেখানে একটা যুদ্ধবিরতির জায়গায় আমরা চলে গেলাম বা যুদ্ধের আবহ তৈরি হচ্ছিল, সেখান থেকে ফিরে আসলাম। দেখুন, একটা জিনিস আমরা তো দেখেছি যে যখন এই পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোর ওপরে হামলা চালাচ্ছে আমাদের সেনারা, তখন প্রধানমন্ত্রী, শাসক দল, বিরোধী দল প্রত্যেকে, এটা নিয়ে কোনো অস্বীকার করার বোধহয় জায়গা নেই, যে প্রত্যেকে খুব দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। প্রধানমন্ত্রী একটি কথাও বলেননি, বিরোধী দলনেতারা বা বিরোধী দলের নেতারা তারা একটি কোনো রকমের অন্য ধরনের কথা বলেনি। এমনকি সিপিএম, যারা যুদ্ধ বিরোধী হিসেবে ভাবে নিজেদেরকে, তারাও যে স্টেটমেন্ট ইস্যু করেছে সেখানেও সরকারকে সমর্থন করেছে তারা। কাজেই প্রত্যেকটি রাজনৈতিক দল অত্যন্ত দায়িত্বজ্ঞানের পরিচয় দিয়েছেন, এবং শাসক দলের পক্ষ থেকে যেভাবে সেনাবাহিনীর অফিসারদের এবং 2জন মহিলা অফিসারদের সামনে এগিয়ে দেওয়া হয়েছে ব্রিফ করার জন্য, ব্যুরোক্র্যাটদের এগিয়ে দেওয়া হয়েছে ব্রিফ করার জন্য, অত্যন্ত পেশাদারিত্বের একটা পরিচয় দেওয়া হয়েছে। এবং ভারতীয় সেনাবাহিনী যে কাজ করেছে, যে পেশাদারিত্বের সঙ্গে দেশকে রক্ষা করেছে, সেই নিয়ে কারো কোনো সন্দেহ নেই। এ পর্যন্ত সবকিছুই ঠিক রয়েছে। এই যে পার্লামেন্ট সেশন ডাকার কথা হচ্ছে, 2টো জিনিস আছে। একটা হচ্ছে যে অল পার্টি মিটিং এ যদি প্রধানমন্ত্রী থাকতেন সেটা আরো ভালো হতো। পার্লামেন্ট সেশনটা যদি সঙ্গে সঙ্গে ডাকা হতো যখন পরিস্থিতি শান্ত হয়েছে, তখন সেই পার্লামেন্ট সেশন থেকে যদি একটা প্রস্তাব নেওয়া হতো, সর্বদলীয় প্রস্তাব নেওয়া হতো যে ভারতের সার্বভৌমত্ব রক্ষা করা হবে, জঙ্গিদের কোনোভাবেই এই দেশে কোনোভাবে কোনো রকম হামলা চালাতে দেওয়া হবে না, সেটা আরো ভালো হতো। এবং তারপরে যদি প্রতিনিধি দল বিভিন্ন দেশে গিয়ে থাকতেন, সেই আউটরিচটা অনেক বেশি জোরালো হতো বলে আমার মনে হয়। কিন্তু এই যে রাজনীতির কথা আমরা বলছি, প্রথম অংশে এই অনুষ্ঠানে যে আমরা রাজনীতির কথা বলছি, রাজনীতি, প্রধানমন্ত্রী এটা নিয়ে তারা প্রচার শুরু করেছেন, তিনি জানিয়েছেন সেনাবাহিনীর পক্ষে তিনি আছেন, এবং এই যে অপারেশন সিঁদুর হয়েছে, সিঁদুর তার রক্তে বইছে, ইত্যাদি ইত্যাদি। তো রাজনীতির বাইরে কিছুই নয়। কাজে হঠাৎ করে আমরা এখন যদি বলার চেষ্টা করি যে রাজনীতি কেন হচ্ছে, সেটাও খুব মানে বালুকিল্লার একটা ব্যাপার হবে, যে রাজনীতির উপরে কিছু নয়। প্রধানমন্ত্রী উড়ি হামলার পরেও 2019-এর নির্বাচনের সময় সেইটাকে নির্বাচনী প্রচারে ব্যবহার করেছেন। তো সেখানে বিরোধীরাও এখন যদি দাবি করেন যে না, আমাদের পার্লামেন্ট সেশন ডাকতে হবে, সেখানে সরকারকে জানাতে হবে যে কিভাবে পহেলগাঁওতে এই অ্যাটাক হলো, তার পরিণতি কি হলো, তার তদন্ত কতদূর রয়েছে, কেন ডোনাল্ড ট্রাম্প আগে টুইট করে জানালেন যে ভারত আর পাকিস্তান তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো জানার অধিকার প্রত্যেকের রয়েছে। কাজেই এখন এই মুহূর্তে যখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, রাজনীতি হবেই, এটা নিয়ে আমার মনে হয় না যে খুব একটা বিতর্ক থাকার কথা যে কেন কে রাজনীতি করছে। রাজনীতির বাইরে কিছুই নয়। এই ভারত পাকিস্তানের এই যে একটা টানাপোড়েন, টেনশন, কূটনৈতিক ঝামেলা, এটাও রাজনীতি। এই যে আউটরিচ করার জন্য বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে, তাদেরকে যেভাবে নির্বাচন করা হয়েছে, প্রথমে নাম একটা প্রস্তাব করা হয়েছে, তারপরে সেটাতে চেঞ্জ করা হয়েছে, কোনো ক্ষেত্রে করা হয়নি, সেটাও একটা রাজনীতি। কাজে রাজনীতি হবে, এটা নিয়ে আমার মনে হয় না একেবারে পিছিয়ে আসার কোনো। আমি এখানে কিয়ার কাছে আসবো যে কি, এখানে তো আমরা আবারও বলছি যে যেটা সম্বিত বললো একদম মানে
100% একমত না হওয়া ছাড়া কোনো উপায় নেই যে এই গোটা অপারেশন সিন্দুর এই পর্যায়টায় যেভাবে প্রধানমন্ত্রী কোনো কথা বলেননি, যেভাবে বিক্রম মিস্ত্রি, কর্নেল কুরেশি, উইং কমান্ডার ভূমিকা সিং, ডিজিএমও, ভাইস অ্যাডমিরাল, এ মার্শাল, তারা যেভাবে গোটা ব্যাপারটা হ্যান্ডেল করেছেন তার মধ্যে আগাগোড়া কোথাও কোনো প্রশ্নের অবকাশ থাকার কথা নয়। কিন্তু তারপর বেশ কিছু ক্ষেত্রে কিছু প্রশ্ন উঠছে, যেমন ডোনাল্ড ট্রাম্পের এই ট্রুথ সোশ্যাল মিডিয়ায় পোস্ট নাম্বার 1, নাম্বার 2 জয়শঙ্করের একটা বক্তব্য যেখানে জয়শঙ্কর বলছেন যে পাকিস্তানকে এই বার্তা দেওয়া হয়েছিল। 3 এই যেভাবে এই সংসদীয় প্রতিনিধি দল, সমস্ত বিরোধী দলই তো তাদের প্রতিনিধি পাঠালেন, সিপিআইএমও পাঠালো, তৃণমূল কংগ্রেসও পাঠালো, কিন্তু নিজের থেকে যে নাম স্থির করে দেওয়া, একতরফাভাবে নাম স্থির করে দেওয়া, এগুলো কি অ্যাভয়েড করা যেত না? এগুলোর মধ্যে কি কোথাও একটা প্রশ্নের অবকাশ থাকছে না? প্রথম কথা বলি, ধন্যবাদ মৌপি, আমি ওই সম্বিতকে এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে ডোনাল্ড ট্রাম্প টুইট করেনি, ট্রুথ সোশ্যালে দিয়েছিলেন এবং সেটা তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দিয়েছিলেন। আমি অবশ্যই এক ভারতীয় হিসেবে আমি আমার দেশকে, আমার দেশের বিদেশ মন্ত্রক, আমার দেশের প্রধানমন্ত্রীকে বিশ্বাস করব, যেখানে বারে বারে বলা হয়েছে যে না, কোনো থার্ড পার্টির মিডিয়েশন আমরা করিনি। পাকিস্তান কি করেছে, পাকিস্তান কার কাছে ফোন করেছে, আই টোটালি এগ্রি। কে আমিও এখানে এক সেকেন্ড আমি শুধু একটু বলি, আমিও ডেফিনেটলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যেটা বলেছেন আমি সেটাকেই বিশ্বাস করছি যে কোনোভাবে কোনো তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ সেটাকে এন্টারটেইনই করা হয়নি। প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নটা আমরা দেখেছি সেদিন বিদেশ মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে, যে প্রশ্নটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প যে এইটা হঠাৎ করে আনন্দে আত্মহারা হয়ে এই পোস্টটা করে দিলেন, সেটার জন্য কূটনৈতিক চ্যানেল দিয়ে আমরা আমাদের যে এই অত্যন্ত অসন্তুষ্ট হওয়াটা, আমাদের দেশ যে এর জন্য অসন্তুষ্ট, ডোনাল্ড ট্রাম্প যে মিথ্যাচার করেছেন, এই মেসেজটা কি তাকে পৌঁছানো হয়েছে, তাকে বলা হয়েছে? নিশ্চয়ই সেটা পরবর্তীকালে যখন সংসদ অধিবেশন বসবে নিশ্চয়ই জানানো হবে। সব কিছু হয়তো সম্বিত এটা আমার সঙ্গে আশা করি আমার সঙ্গে একমত হবেন যে সব কিছু এই মুহূর্তে তো জানানোর দরকার নেই, পরবর্তীকালে আমরা দেশবাসী হিসেবে হয়তো আপনারা একটু আগে জানবেন, আপনারা সাংবাদিক বা যারা বিশ্লেষক রয়েছেন তারা হয়তো আগে জানবেন, আমরা পরে জানবো। কিন্তু আমার খুব ইন্টারেস্টিং একটা কথা যেটা আপনি মেনশন করলেন, বা ওই জয়শঙ্করের একটা উক্তি নিয়ে, সেটা আমি বলছি। আরেকটা কথা বামেরা যে বলেছিলেন না যুদ্ধকালীন তারা চুপ ছিলেন না, সম্বিত দীপশিতা থেকে শুরু করে ঐশী, তারা কিন্তু যেই যুদ্ধ শুরু হয়েছে তারা আবার ডিএসকেলেট করেছেন, এবং স্বাভাবিকভাবেই, কারণ তারা জানেন যেভাবে চীনের তৈরি অস্ত্র ভাণ্ডার এবং চীনের তৈরি যে যুদ্ধ বিমান যেভাবে পর্যদস্ত হয়েছে একের পর এক, স্বাভাবিকভাবেই তারা বলবেন তাদের বুকটা চিনচিন করবেই। কিন্তু এখানে খুব ইন্টারেস্টিংলি যেটা আপনি জয়শঙ্করের কথা বললেন, আমাকে বলতেই হবে 1991 যখন চন্দ্রশেখর সরকার চলছে মৌপিয়া, সেই সময় কংগ্রেসের সমর্থনে যে সরকার ছিল, সেই সময় একটা চুক্তি হয়। সেই চুক্তি, অনেকগুলো এরকম চুক্তি হয়েছিল, সিন্ধু জল চুক্তি হয়েছিল, আমরা নেহেরু লিয়াকত প্যাক্ট দেখেছি, পরবর্তীকালে সিমলা চুক্তি দেখেছি। জানি না সিমলা চুক্তির পরেও কেন ইন্দিরা গান্ধী যারা তারা নাকি এখন নির্বাচনের কোনো কথা বলেন, আয়রন লেডি বলে রোজ টুইট করছেন, পোস্ট করছেন, কেন 93,000 যুদ্ধবন্দীকে বিনা শর্তে ছেড়ে দেওয়া হলো, কেন পিওকে তখন সুযোগ থাকলো লাহোর পর্যন্ত ভারতীয় সেনা পৌঁছে যাওয়ার পরেও কেন সেটা চেয়ে আনা হলো না, ছিনিয়ে আনা হলো না, অনেকগুলো প্রশ্ন আছে। আজকে সরকার কিন্তু বলছেন পাকিস্তানের সঙ্গে তখনই আমরা কথা বলবো, টেবিলে বসবো, যখন পিওকে নিয়ে কথা হবে। এটা প্রধানমন্ত্রীও বলেছেন এবং বিদেশ মন্ত্রক থেকেও বলা হয়েছে, আপনারা দেখিয়েছিলেন। সেই চুক্তিতে বলা হয়েছিল যে এই রকম কোনো হামলার সময় জানানো হবে। এবং জয়শঙ্কর যে মন্তব্যটা করেছেন খুব ইন্টারেস্টিং, উনি বলেছেন যে ওয়েন ইট ওয়াজ গোয়িং, যখন চলছে তখন বলে তোমাদের সন্ত্রাস ঘাঁটিগুলোকে আমরা কিন্তু নির্মূল করছি, এবং এটাই তো হয়েছে। আমরা যদি না দেখতাম এই অপারেশন সিঁদুরের পরে কি হলো, যে সন্ত্রাসবাদীগুলো মারা গেছে তাদের উপর রাষ্ট্রীয় পতাকা দিয়ে, এবং সেখানে কারা উপস্থিত, পাকিস্তানের সেনাবাহিনীর রীতিমতো পোশাক পরা, সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে তো পাকিস্তান এখন রিটেরেট করে সন্ত্রাসবাদীদের বদলা নিতে। ডোনাল্ড ট্রাম্প তিনি সত্যবাদী যুধিষ্ঠির, এই বিশ্বের শ্রেষ্ঠ যুধিষ্ঠির তিনি, এমনটাও তো ভাবার কোনো কারণ নেই। তার আচার আচরণ সেটা অত্যন্ত পরিণত এবং অত্যন্ত ব্যালেন্সড এবং অত্যন্ত যথাযথ, এমন দুর্নামও তার নেই। সেখানে দাঁড়িয়ে আপনারা ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল মিডিয়া পোস্ট সেইটাকে বিশ্বাস করছেন।
আপনার প্রধানমন্ত্রী যেটা বলছেন সেটাকে বিশ্বাস করছে না, বিদেশমন্ত্রী যেটা বলছেন সেটাকে বিশ্বাস করছেন না, আমাদের ডিজিএমওরা যখন বলছেন প্রেস কনফারেন্সে বসে যে পাকিস্তানের ডিজিএমও ফোন করেছিল, কখন করেছিল, যে যখন নূর খান এয়ারবেসে যখন অ্যাটাক হলো তখন SOS, যে বাঁচাও ভাই এবার থামাও, তারা আকুতি করেছিল। এবং ইতিমধ্যেই যেটা সংবাদের আমাদের খুব ইয়েতে আছে, চর্চার মধ্যে আছে, যে মার্কো রুবিওকে ফোন করা হয়। এবার মার্কো রুবিও তিনি ভারতকে বলেছিলেন কি ভারত যদি সেটা প্রত্যাখ্যান করে তাহলে তিনি নিয়ে জলগুলোর কোনো কারণই নেই। ইন্টারেস্টিং মৌপিয়া, ওই রবীন্দ্রনাথের কথায় ছিল না, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি। আমাদের না হঠাৎ মনে পড়ে যায় এই ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে আমাদের এক ব্যাপক ইতিহাস, হাক পলিটিক্স, বিয়ার হাক পলিটিক্স। ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে হাউডি মোদি এবং আপকে বাদ ট্রাম্প সরকার, আমরা একটা রিলেশনশিপ থাকতেই পারে, খুব স্বাভাবিকভাবে। হি ইজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ আমেরিকা, অস্বীকার তো করতে পারো না। সুতরাং ডিসব্যালেন্স উনি কীভাবে মেন্টালি ভাবছেন এগুলো আমরা ভাবছি না, আমরা ভাবছি হি ইজ দ্য প্রেসিডেন্ট। এবং এখনও পর্যন্ত ভ্যালিড অ্যান্ড অফিসিয়াল ওনার টেক্সটটা, যেটাকে আমরা প্রোটেস্ট করতে পারিনি। ইভেন তারপরও তো আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি কিছুটা পিছু হটে এটা বলেছেন যে না ঠিক মধ্যস্থতা করিনি, কিন্তু বলা যেতে পারে যে আমাদেরটা ওটা হেল্প করেছিল এই মধ্যস্থতা। এক্স্যাক্টলি, স্পয়েল ইজ ডান। আমি তোমাকে বলি এক্স্যাক্টলি মৌপিয়া, দ্য স্পয়েল ইজ ডান। আমি তোমাকে এই কথাটা বলি, আমি কেন বললাম যে সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি। 2019 আমরা তো দেখেছি পোলাওমা, আমরা দেখেছি পোলাওমার পরে বালাকোট, এবং আমরা দেখেছি তাকে নির্বাচনী পরিপক্কতায় কিভাবে নিয়ে যাওয়া হয়। আমরা দেখেছি এই থাম্পিং পলিটিক্সটা, আমরা এটাও দেখেছি। তারপরে সেই ভদ্রলোকের ইন্টারভিউ, যার নাম সত্যপাল মালিক, উপরাজ্যপাল, তিনি বলেছেন আমাকে বলা হয়েছিল ইউ প্লিজ শাট আপ। এটা তো ঘটনা। এখন দুর্নীতির চার্জশিট, কিন্তু এই ইন্টারভিউর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি বলতে চাইছি আমাকে কজন করবে, একবার তো মৌপিয়া করছে, তুমি আমাকে শেষ করতে দাও। সেই মুহূর্তে কেন কিছু বলেননি? ওনার গভর্নরশিপ চলে গেল, তারপরে আমি শুধু এই কথাটাই বলতে চাইছি, মজার ব্যাপারটাই তো তাই হয়, সর্বত্র তাই হয়। ওনার গভর্নরশিপ চলে গেল, তখন আমরা অনেক নেতাকে দেখেছি। কিন্তু একটা কথা বলি, পরিষ্কার শুনে রাখো, আজকে যে প্রশ্নগুলো তুলেছে, প্রশ্নগুলোর ভ্যালিডিটি নিয়ে কোনো সন্দেহ নেই। সারা ভারতবর্ষের মানুষ কিন্তু এটা মনে করছে। আমার দলের সাধারণ সম্পাদক দুটো প্রশ্ন করেছিলেন, দুটো ভ্যালিড প্রশ্ন। আমার মনে হয় যে নিশ্চিতভাবে আমাদের আজকে জননেত্রী আমাদের টুইট করেছেন একটু আগে যে পার্লামেন্ট সেশন ডাকা, অনেকগুলো প্রশ্ন তো আছে। দেখুন, জনপ্রতিনিধি কারা? যারা নির্বাচিত হয়ে যান, কেউ বিজেপির আছে, কেউ কংগ্রেসের আছে, কেউ অন্যান্য দলের আছে, কেউ তৃণমূল, কেউ এসপি, তারা তো তাদের জনতার প্রশ্নটা করবে। যে দুটো ফান্ডামেন্টাল প্রশ্ন, যে 4 জনের যে স্কেচ পাওয়া গেল, 4 জনের ছবি দিয়ে গেল, নাম ঠিকুজি কুষ্টি সব বেরোলো, তাদেরকে এলিমিনেট করা গেছে না গ্রেফতার করা গেছে? উত্তর দিতে হবে সরকারকে, উত্তর তো দিতে হবে সরকারকে। যে যখন ঠিক সিজফেয়ার হলো তার আগে, সবার আগে জানলাম, আমি বলছি না যে এইখানে দাঁড়িয়ে যে ডোনাল্ড ট্রাম্প করেছেন, ছেড়ে দিন, কিন্তু ঘোষণাটা সিজফেয়ার হয়েছে সবার আগে, ঘোষণাটা তো ওই ভদ্রলোক করেছে। সেইখানে দাঁড়িয়ে যেইভাবে, আমি তো আবার একটা এক্সাম্পল দিয়ে বলছি, যে ইন্দিরা গান্ধী যেভাবে প্রেস কনফারেন্স ছেড়ে এসেছিলেন, যে স্ট্যান্ড, যেই জন্য তো এখন ছবি সবাই টুইট করছে, যে যেই স্ট্যান্ড, সেই স্ট্যান্ডে ভারতের পক্ষ থেকে যদি একটা রিপ্লাই হতো, তাহলে আমাদের সম্মান, আমরাও তো ভারতীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যদি কোথাও অসম্মান হয় সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে, সেখানে আমরা, আপনি, আমি, সবাই আমরা অসম্মানিত বোধ করি। সেই অসম্মানিত বোধ করা থেকে বলছি যে ভারতবর্ষ যদি সেই জায়গায় প্রপারলি রিঅ্যাক্ট করতো, তাহলে আমাদের সম্মানটা, এই যে আমাদের ভেতরে অস্বস্তি হচ্ছে, এই অস্বস্তি কেন পার্লামেন্টারি একটা স্পেশাল সংসদের অধিবেশন কেন ডাকা হবে না? কেয়া নিঃসন্দেহে ডাকা হবে। সংসদকে কেন এটা সম্পর্কে ব্রিফ করা হবে না? একদম, আমি আপনার সঙ্গে সহমত। নিঃসন্দেহে ডাকা হবে এবং ঠিক সময় ডাকা হবে। কিন্তু আমি খালি এই তৃণমূলের মুখপাত্রকে বলে দিতে চাই বা মনে করে দিতে চাই, উনি হয়তো জানেন না, নিক্সনের কথা বারে বারে যখন তুলছেন, সেই সময় ইন্দিরা গান্ধীর সখ্যতা এবং অ্যাক্সিসটা কোন দেশের সঙ্গে ছিল? সেটা ছিল সোভিয়েত ইউনিয়ন, USSR। নিক্সনের সঙ্গে ইন্দিরা গান্ধীর সম্পর্ক কখনোই ভালো ছিল না, পরবর্তীকালে আবার উল্টোটা হয়ে গেল। কিন্তু আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, থামুন না, আমি উদাহরণ দিচ্ছি। নটবর লাল, আপনি যখন সত্যপাল মল্লিকের কথাটা বলছেন, আমি নটবর লালের কথাটা বলছি। নটবর লাল, তার বই ওয়ান লাইফ ওয়ান বিউটিফুল লাইফ, নামটা আমি এক্ষুনি মনে পড়ছে না,
তিনি বলেছেন যে সোনিয়া গান্ধী সেই সময় যেহেতু আমেরিকা চায়নি যে নটওয়ারলাল বিদেশমন্ত্রী থাকুন, সেখানে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই কথাটাও তো মেনে নিতে হবে। Interesting ব্যাপারটাই তো সেখানে। আমাদের সময় এটা একদম সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের সময় একদম শেষ। এই প্রতিনিধি দল 10 সেকেন্ড শেষ করতে, জায়গাটা উত্তর পাচ্ছি না তো, যে যারা খুন করেছে, যারা খুনি, তারা কোথায়? উত্তর নেই। আমাদের সময় একদম শেষ। উত্তর নেই। বোঝা গেল মানুষ দেখলো। বিরোধী দলগুলোর তরফ থেকে সুর চড়ানো হচ্ছে, দাবি জোরালো করা হচ্ছে যে সংসদকে এই সম্পর্কে অবগত করা হোক, সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। সংসদীয় প্রতিনিধি দল তারা দেশে ফেরার পর এই সম্পর্কে কেন্দ্র কি অবস্থান নেয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।